বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসটি মূলত সেন্টেন্স বা বাক্য নিয়ে আলোচনা হবে। তোমরা যারা বিগিনার লেভেলের শিক্ষার্থী রয়েছো, আজকের এই ক্লাসটি মূলত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি 3টি পর্বে বিভক্ত করে করানো হবে। আশা করা যায় সবগুলোই পর্ব তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং অনেক কিছু শিখতে পারবে। প্রথমেই দেখে নেওয়া যাক সেন্টেন্স বা বাক্য কি, কিভাবে এটি গঠিত হয়। এক বা একাধিক লেটার মিলে যেমন ওয়ার্ড গঠিত হয়, ঠিক তেমনি কয়েকটি ওয়ার্ডের সমষ্টি মিলে একটি সেন্টেন্স বা বাক্য গঠিত হয়। সংক্ষেপে বলতে গেলে সেন্টেন্স হলো কয়েকটি ওয়ার্ডের সমষ্টি বা সমাহার। সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আবার যদি একাধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়েও বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করে, তাহলে আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলতে পারি না। যেমন ধরা যাক, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আমি ভাত খাই বাক্যটিতে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে। পরবর্তী বাক্যটি রাইস আই ইট, ভাত আমি খাই। বাক্যটি শুনতে শ্রুতিমধুর লাগে না, অর্থাৎ বাক্যটি সঠিক কোনো অর্থ প্রকাশ করতে পারে নাই, তাই একে আমরা বাক্য বলতে পারি না। আবার যদি বলা হয় আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, এই বাক্যটিকে যদি বলা হয় বুক রিড আই এ, এক্ষেত্রে এর অর্থ কি দাঁড়ায়? বই পড়ি আমি একটি। এই বাক্যটিরও কোনো মাধুর্যতা নেই, সুতরাং এটিও সেন্টেন্স হতে পারে না। অর্থাৎ আমরা জানলাম শুধুমাত্র এক বা একাধিক ওয়ার্ড মিলিত হয়েও বাক্য গঠিত হতে পারবে না, যদি সেই বাক্য মনের ভাব সম্পূর্ণ অর্থে প্রকাশ করতে না পারে। এখন আমরা দেখব সেন্টেন্স কত প্রকার ও কী কী। অর্থ অনুসারে বা মনের ভাব প্রকাশের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ নিষেধ অনুরোধ প্রস্তাবমূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা কামনা প্রার্থনামূলক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। অর্থাৎ আমরা এখন জানলাম অর্থ অনুসারে বা মনের ভাব প্রকাশের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। আমি আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। মডার্ন ইংলিশ গ্রামারে অপটেটিভ সেন্টেন্স বলতে কিছু থাকে না। মডার্ন ইংলিশে ব্রিটিশ এবং আমেরিকান উভয় ক্ষেত্রেই অর্থ অনুসারে সেন্টেন্স 4 প্রকারের কথা বলা হয়েছে। তারা মনে করে অপটেটিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স এর অন্য রূপ। 5 প্রকারেরই সেন্টেন্স আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে শিখব। স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স আবার 3 প্রকার। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। পূর্বে আমরা জানলাম অর্থ বা মনের ভাব প্রকাশের দিক থেকে সেন্টেন্স মোট 5 প্রকার। এখন আমরা জানলাম স্ট্রাকচার বা গঠনের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা প্রত্যেকটি সেন্টেন্সের এক একটি করে বিস্তারিত বর্ণনা উদাহরণ সহকারে দেখব।
অর্থ অনুসারে সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। দেয়ার ইজ এ মোবাইল অন দ্য টেবিল, টেবিলের উপর একটি মোবাইল রয়েছে। সুতরাং তিনি একজন শিক্ষক এবং টেবিলের উপর একটি মোবাইল রয়েছে, এই বাক্যগুলোতে বর্ণনা বা বিবৃতি প্রকাশ পেয়েছে, তাই এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। অ্যাসার্টিভ সেন্টেন্স যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য ছোট, বড়, লম্বা, মাঝারি যে কোনো ধরনের হতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ চিহ্ন বসে। একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত লিঙ্কিং ওয়ার্ড বা সেমিকোলন দ্বারা যুক্ত হতে পারে। লিঙ্কিং ওয়ার্ড হলো এন্ড, অলসো, as well as, since, if, because, as a result, but, so, since, while, etc. অ্যাসার্টিভ সেন্টেন্স অন্যান্য যে কোনো ধরনের সেন্টেন্সের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যে কোনোটির সাথে যুক্ত হতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, প্রথমটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব বসবে, এরপর বাক্যের অন্যান্য অংশ বসবে। দ্বিতীয় নম্বর স্ট্রাকচার হচ্ছে দেয়ার প্লাস ভার্ব, প্রথমে দেয়ার, এরপরে ভার্ব, এরপর সাবজেক্ট, এক্ষেত্রে সাবজেক্ট নাউন অথবা নাউন ফ্রেজ বসবে, এরপর এক্সটেনশন। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার: অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য বলে। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য বলে। যেমন হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। সুতরাং দেখা যাচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো কিছু হ্যাঁ সূচকভাবে ব্যবহৃত হয়, আর নেগেটিভ সেন্টেন্স না সূচক কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। অ্যাফার্মেটিভ: আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। নেগেটিভ: আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। নেগেটিভ এর ক্ষেত্রে দেখা যায় প্রথমে সাবজেক্ট আই, এরপর অক্সিলারি ভার্ব এম, এরপর নট। যেহেতু এই বাক্যে মেইন ভার্ব নেই সেক্ষেত্রে অবজেক্ট বা পরবর্তী অংশ এ স্টুডেন্ট। আই এম নট এ স্টুডেন্ট। অ্যাফার্মেটিভ: আই এম এ স্টুডেন্ট। নেগেটিভ: আই এম নট এ স্টুডেন্ট। দ্বিতীয় বাক্য উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলতেছি। নেগেটিভ: উই আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলতেছি না। এখানে সাবজেক্ট উই, অক্সিলারি আর, এরপর নট, মেইন ভার্ব প্লেয়িং, পরবর্তী অংশ ইন দ্য ফিল্ড। উই আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। শি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতেছে। শি ইজ নট রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতেছে না। উপরের বাক্যের মতো সাবজেক্ট শি, এরপর অক্সিলারি ভার্ব, এরপর নট, মেইন ভার্ব রাইটিং,
পরবর্তী অংশ এ লেটার। দ্বিতীয় রুল, অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, এরপর ডু, ডাজ, ডিড যে কোনো একটি বসবে, এরপর নট, মেইন ভার্বের বি1 অর্থাৎ মেইন ভার্বের বেস ফর্ম বসবে, এরপর অবজেক্ট বা এক্সটেনশন হবে। এখন আমরা জানব ডু, ডাজ, ডিড কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহৃত হবে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহৃত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এর সাথে ডাজ ব্যবহৃত হবে, অন্যথায় ডু ব্যবহৃত হবে। উদাহরণ লক্ষ্য করা যাক। অ্যাফার্মেটিভ, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। নেগেটিভ, আই ডু নট রিড এ বুক, আমি একটি বই পড়ি না। নেগেটিভ এর ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট আই, এরপর ডু, মেইন ভার্ব রিড, এরপরের অংশ এ বুক। আই রিড এ বুক, আই ডু নট রিড এ বুক। পরের বাক্য হি গোজ হোম, সে বাড়ি যায়। নেগেটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট হি, এরপর ডাজ। যেহেতু এখানে বাক্যের সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ডু না বসে ডাজ বসেছে। এরপর নট, এখানে ভার্বের বেস ফ্রম গো, সেক্ষেত্রে গোজ না বসে গো হয়েছে। এরপর পরবর্তী অংশ হোম, হি গোজ হোম, হি ডাজ নট গো হোম। সে বাড়ি যায়, সে বাড়ি যায় না। পরের বাক্য কামাল হেল্প দ্য পুয়ার, কামাল গরিবদের সাহায্য করেছিল। নেগেটিভ, কামাল ডিড নট হেল্প দ্য পুয়ার। যেহেতু বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে সাবজেক্ট কামাল, এরপর ডিড বসেছে, এরপর নট, মেইন ভার্ব হেল্প, পরবর্তী অংশ দ্য পুয়ার। কামাল ডিড নট হেল্প দ্য পুয়ার, কামাল গরিবদের সাহায্য করে নাই। এখন আমরা পরের সেন্টেন্সে চলে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমেই থাকে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট নয়। অর্থাৎ আমরা যে কোনো ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দেখি প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব বসে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমেই অক্সিলারি ভার্ব বসবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হচ্ছে প্রতিটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েকশন মার্ক থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রধানত তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে: ইয়েস অর নো কোয়েকশন, WH কোয়েকশন, টেক কোয়েকশন। ইয়েস অর নো কোয়েকশন, যেসব প্রশ্নসূচক বাক্যের জবাব শুধুমাত্র হ্যাঁ বা নাতে দেয়া যায় তাদেরকে ইয়েস অর নো কোয়েকশন বলে। এসব বাক্যের তথ্য প্রশ্নের মধ্যেই দেয়া থাকে এবং জবাবে শুধুমাত্র তার স্বীকারোক্তি বা অসম্মতি প্রকাশ পায়। যেমন আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। ইয়েস আই এম হ্যাপি, হ্যাঁ আমি সুখী। অর নো আই এম নট হ্যাপি, না আমি সুখী নই। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। ইয়েস আই লাইক ইউ, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। অর নো আই ডু নট লাইক ইউ, না আমি তোমাকে পছন্দ করি না। এগুলো বাক্যের জবাব শুধু ইয়েস অথবা নো দিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। বর্ণনা অংশটুকু দিলে ভালো, না দিলে অসুবিধা নেই। এখন দেখব অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। স্ট্রাকচার, প্রথমে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব,
এরপর এক্সটেনশন। প্রথম বাক্য আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র। এক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব আর, এরপর সাবজেক্ট ইউ, যেহেতু মেইন ভার্ব নেই সেহেতু পরের অংশ এক্সটেনশন স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট। পরের বাক্য ইজ শি ইয়োর সিস্টার, সে কি তোমার বোন। এক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট শি, এক্সটেনশনে ইয়োর সিস্টার বসেছে। ইজ শি ইয়োর সিস্টার। হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, তুমি কি এই কাজটি করেছ। এক্ষেত্রে অক্সিলারি ভার্ব হ্যাভ, সাবজেক্ট ইউ, মেইন ভার্ব ডান, সবশেষে এক্সটেনশনে দিস ওয়ার্ক বসেছে। এখন দেখব অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। স্ট্রাকচার ডু, ডাজ, ডিড, এরপর সাবজেক্ট, মেইন ভার্বের বেস ফর্ম বসবে, এরপর এক্সটেনশন। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহৃত হবে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহৃত হবে। প্রথম বাক্যটি লক্ষ্য করা যাক। ডু দে রিড দিস বুক, তারা কি বই পড়ে। এক্ষেত্রে প্রথমে ডু, সাবজেক্ট দে, মেইন ভার্ব রিড, এরপর দিস বুক। পরের বাক্য ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। এখানে বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ডাজ ব্যবহৃত হয়েছে। ডাজ, এরপর সাবজেক্ট হি, মেইন ভার্ব গো, এবং সবশেষে টু স্কুল বসেছে। শেষ বাক্যে ডিড দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলেছে। বাক্যটি পাস্ট টেন্স বিদায় প্রথমে ডিড বসেছে, এরপর সাবজেক্ট দে, মেইন ভার্বের বেস ফ্রম প্লে হয়েছে, সবশেষে এক্সটেনশনে ক্রিকেট বসেছে। WH কোয়েকশন, যেসব প্রশ্নসূচক বাক্য WH ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং সেসব উত্তর ব্যাখ্যামূলক হয়ে থাকে তাকে WH কোয়েকশন বলে। WH ওয়ার্ড হলো মূলত 9টি। এগুলো হলো হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়ার, হুয়েন, হোয়াই অ্যান্ড হাউ। WH কোয়েকশন নিয়ে রাইসা বিডি চ্যানেলে আমার 4টি ভিডিও রয়েছে। আশা করা যায় এই ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখলে WH কোয়েকশন সম্পর্কে কমপ্লিট একটি ধারণা নিতে পারবে ইনশাল্লাহ। আমরা ক্লাসে ফিরে যাই। WH কোয়েকশনের স্ট্রাকচারটি হলো প্রথমে WH ওয়ার্ড বসবে, অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট হবে, এরপর মেইন ভার্ব, সবশেষে এক্সটেনশন এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। WH কোয়েকশনের প্রথম বাক্যের সেন্টেন্স হোয়েন ডু ইউ রিড ইংলিশ, তুমি কখন ইংলিশ পড়ো। এই বাক্যটি গঠিত হয়েছে প্রথমে WH ওয়ার্ড হুয়েন, এরপর অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট ইউ, মেইন ভার্ব রিড, এক্সটেনশন ইংলিশ। হোয়েন ডু ইউ রিড ইংলিশ, আই রিড ইংলিশ ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ইংলিশ পড়ি। দ্বিতীয় বাক্যে WH কোয়েকশন হলো হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কি করেন। বাক্যটিতে প্রথমে WH ওয়ার্ড হোয়াট, এরপর অক্সিলারি ভার্ব ইজ হয়েছে, পরবর্তীতে বাক্যের সাবজেক্ট ইয়োর ফাদার বসেছে। হোয়াট ইজ ইয়োর ফাদার। বাক্যটির আনসার এসেছে মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। তৃতীয় বাক্যে WH কোয়েকশন হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। বাক্যটি এভাবে গঠিত হয়েছে প্রথমে WH ওয়ার্ড হোয়াট, এরপর অক্সিলারি ভার্ব উইল, সাবজেক্ট ইউ, মেইন ভার্ব ইট, সবশেষে কোয়েকশন মার্ক। হোয়াট উইল ইউ ইট। বাক্যটির উত্তর হলো আই শ্যাল ইট ম্যাঙ্গো, আমি আম খাবো। টেক কোয়েকশন, যেসব প্রশ্নসূচক বাক্যের মধ্যেই ব্যাখ্যা থাকে
এবং প্রশ্ন করার মাধ্যমে সে সিচুয়েশন কনফার্ম করা হয় তাকে টেক কোয়েকশন বলে। টেক কোয়েকশন দুই ধরনের হয়ে থাকে, একটি হলো পজিটিভ টেগ এবং অপরটি হলো নেগেটিভ টেগ। এক্ষেত্রে আগের বাক্যটি পজিটিভ হলে টেগ হয় নেগেটিভ এবং আগের বাক্যটি যদি নেগেটিভ হয় টেগ হয় পজিটিভ। স্ট্রাকচার: পজিটিভ বাক্য প্লাস কমা প্লাস অক্সিলারি ভার্ব, এরপর নট এর সংক্ষিপ্ত রূপ এবং সবশেষে সাবজেক্ট বসবে, এরপর কোয়েকশন মার্ক। দ্বিতীয় স্ট্রাকচার: নেগেটিভ বাক্য প্লাস কমা প্লাস অক্সিলারি ভার্ব এবং সবশেষে সাবজেক্ট, এরপর কোয়েকশন মার্ক। উদাহরণের দিকে লক্ষ্য করা যাক। হি গোজ টু কলেজ, সে কলেজে যায়। ডাজন্ট হি, যায় না কি। বাক্যটিতে লক্ষ্য করা যাক, সে কলেজে যায় বাক্যটি পজিটিভ বাক্য, তাই টেগ হচ্ছে নেগেটিভ। ডাজন্ট হি, যায় না কি। পরের বাক্য, হি ডাজ নট গো টু কলেজ, সে কলেজে যায় না। ডাজ হি, যায় কি। দ্বিতীয় বাক্যটি ছিল নেগেটিভ, তাই টেগ হয়েছে পজিটিভ। ডাজ হি, যায় কি। তৃতীয় বাক্য, শি হ্যাড নট হাউস ইন ঢাকা, ঢাকায় তার বাড়ি ছিল না। ডিড শি, ছিল কি। সেন্টেন্সটি লক্ষ্য করা যাক। ঢাকায় তার বাড়ি ছিল না বাক্যটি নেগেটিভ বাক্য, সুতরাং টেগ হয়েছে পজিটিভ। ডিড শি। শেষ বাক্য, দেয়ার ইজ এ মোবাইল অন দ্য টেবিল, টেবিলের উপর একটি মোবাইল আছে। ইজন্ট দেয়ার, আছে না কি। সুতরাং দেখা যায় টেবিলের উপর একটি মোবাইল আছে বাক্যটি পজিটিভ বাক্য, তাই ইজন্ট দেয়ার নেগেটিভ টেগ হয়েছে। নোট: টেক কোয়েকশনমূলক সাবজেক্ট কখনোই নাউন হয় না, এর প্রনাউন হয়। অর্থাৎ টেক কোয়েকশনের ক্ষেত্রে সর্বশেষ সাবজেক্টটি প্রথম বাক্যের সাবজেক্টের প্রনাউন হবে। এছাড়াও আরও এক ধরনের কোয়েকশন আছে, একে বলে চয়েস বা অল্টারনেটিভ কোয়েকশন। যেমন, ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি চা অথবা কফি কোনটি নিতে চাও। সুতরাং প্রশ্ন হতে একটি উত্তর বাছাই করে নিতে হবে, একেই বলে চয়েস বা অল্টারনেটিভ কোয়েকশন। পরবর্তী সেন্টেন্স, ইজ ইট ব্ল্যাক অর ব্লু, এটি কালো না নীল। সুতরাং প্রশ্ন হতে যে কোনো একটি উত্তর বাছাই করে নিতে হবে, ব্ল্যাক অথবা ব্লু। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে রাইসা বিডি চ্যানেলের সাথেই থাকুন। সেন্টেন্সের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।